সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু। ভাই আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আলোচনা যেতে চাই যে আমাদের তো নানা সংকট বিষয় থাকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। সেই জায়গায় যে যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, কবি, সাহিত্যিক বলতে আমরা যাদেরকে বুঝি, লেখক, তারা আসলে এই সংকটগুলো ক্ষেত্রে কি আপোষ করে কতটা চলেন? এই যে তার তো কথা হচ্ছে যে তার চরিত্রটাই তো হচ্ছে প্রতিবাদী চরিত্র। তার যে সৃজনশীলতার মধ্য দিয়ে তিনি তার প্রতিবাদকে তুলে ধরবেন। হয়তো রাজপথে যাবেন না, হয়তো কখনো কখনো অনেকে রাজপথেও গিয়েছেন, কিন্তু অনেকে রাজপথে না যেতে লেখার মাধ্যমেও কিন্তু এই প্রতিবাদের মঞ্চ তৈরি করতে পারেন। সেই জায়গা থেকে আমাদের বাস্তবতা। আপনি ঠিকই বলেছেন যে লেখকদের তো একটা সামাজিক ভূমিকা থেকে যায়, এবং লেখকরা তো অরণ্যজীবী মানুষ না, বা তারা মানে খুবই স্বপ্নের ভিতর সবসময় থাকেন না। লেখকদের একটা দায়বদ্ধতা সমাজে থাকে, এবং তাদের একটা নির্দিষ্ট দর্শনও থাকে। আমরা যদি ইতিহাসটা দেখি যে ভারতীয় উপমহাদেশে লেখকদের একটা ভূমিকা ছিল, যেমন সাম্রাজ্যবাদ বিরোধী, ব্রিটিশ বিরোধী, তারপর হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। এই ভূমিকার মধ্য দিয়ে কিন্তু একটা ধারাবাহিক ঐতিহ্য তৈরি হয়েছে, এবং এদেরই উত্তরসূরিরা আমরা দেখব যে 60 দশকে লেখক, শিল্পী, কবিরা মুক্তিযুদ্ধের পক্ষে, গণ আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে। পরবর্তীতে 75 সালের পরও লেখকরা ভূমিকা রেখেছে, কিন্তু এখন হয়তো ওইভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে লেখক, কবি, সাহিত্যিকরা এগিয়ে আসছে না। আমাদের দেশেও গ্রাহ্য দানের জন্য ব্যক্তি জীবনে অনেক সংকট দেখা দিচ্ছে, কিন্তু সেগুলো ঊর্ধ্বে থেকে লেখকদেরকে জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মিশতে হবে, এবং নিজের স্বপ্নকে মেলাতে হবে, এবং নিজের স্বপ্নের মধ্য দিয়েও জনগণের স্বপ্নের একটা সমন্বয় করে সেই স্বপ্নটাকেও বিকশিত করতে হবে। এই ধরনের একটা ভূমিকা থাকা দরকার। কিন্তু আমরা বর্তমান অবস্থায় লক্ষ্য করছি যে কবি, সাহিত্যিকরা হয়তো সমাজের অন্য অন্য আত্মসর্বস্ববাদী মানুষের মতোই তারাও একটু পিছিয়ে আছে, অথবা তারা সুরঙ্গে ঢুকছে। এই অবস্থা থেকে লেখক, কবিদেরকে এগিয়ে আসা অবশ্যই উচিত। এবং সুরঙ্গে ঢুকছে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ আদায়ের জন্য। হ্যাঁ, লেখকদের তো এটা হওয়া ঠিক না, যে লেখকদের তো সামাজিক স্বার্থ, তার কমিউনিটির স্বার্থ, তার দেশের স্বার্থ, এমনকি তার শিল্প সাহিত্যের যে স্বার্থ আছে, সাহিত্যিক যে স্বার্থ আছে, সেটাও দেখা উচিত। কিন্তু আমরা হয়তো সেই পর্যায়ে এখন অনেকে নেই। সেটাকে বৈশ্বিক অবস্থা নাকি শুধু মানে আমাদের এই বাংলাদেশ বা এই ভৌগোলিক অবস্থানের? না, এটা একটা হচ্ছে কি, এই সময়কালটা হলো ঠিক ব্যক্তি আত্মসর্বস্ববাদীর যুগ বলে আমি মনে করি, যে সবাই ছুটছে তার ক্যারিয়ারের জন্য, তার উন্নয়নের জন্য, আর অর্থনৈতিক চ্যালেঞ্জও ব্যক্তি জীবনে ছুড়ে দিয়েছে সময়, সমাজ। সেটাকে মোকাবিলা করার জন্য মানুষ একটু বিচলিত হয়ে উঠেছে, এবং এই বিচলিত হওয়ার মধ্য দিয়ে হয়তো তার যে সামাজিক ভূমিকা পালন করা উচিত, রাষ্ট্রীয় ভূমিকা পালন করা উচিত, তার কমিউনিটির জন্য যে ভূমিকা পালন করা উচিত, সেখান থেকে দূরবর্তী অবস্থানে অনেকে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু লেখকরা সব সময় অগ্রসর মানুষ, তারা এগিয়ে থাকা মানুষ, তাদেরকে এগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের জন্য যে দায় রয়েছে, মানুষের জন্য যে দায় রয়েছে, তার দর্শনগত চিন্তা চেতনা থেকে, নৈতিক অবস্থান থেকে, সেক্ষেত্রে তো অবশ্যই এগিয়ে আসা উচিত। সেখানে তো আপোষ করাও যাবে না। যারা প্রবীণ লেখক আছেন তাদের অবস্থান আপনি কিভাবে দেখছেন, যে তারা তাদের যে এই ক্ষেত্রে নিষ্ক্রিয়তা ও কি তরুণদের মধ্যে সংক্রামিত হচ্ছে? লেখকদের মধ্যে অনেকে যারা বয়স্ক আছেন অথবা প্রবীণ আছে, তারা তো অনেক সময় ভূমিকা পালন করেছে আমাদের দেশে। যেমন 60 দশকের সাংস্কৃতিক আন্দোলনে, 75-এ মুক্তিযুদ্ধে অনেক লেখক, কবি যারা আজকে বয়স্ক, তারা কিন্তু ভূমিকা পালন করেছে। তারা হয়তো মানে তাদের তারুণ্যে করেছে, তাদের বয়স হয়ে গেছে, কিন্তু এখন জেনারেশন গ্যাপ হয়েছে, হয়তো তারা অনেকে এখন বেঁচেও নেই। কিন্তু এই সময় যারা প্রবীণ, তারা হয়তো অনেকটা ক্ষেত্রে আত্মসমালোচনা করলে দেখা যায় যে হ্যাঁ, ওরা হয়তো কাঙ্ক্ষিতভাবে ভূমিকা পালন করছে না। ওরা হয়তো ব্যক্তি জীবনে রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে অনেক ধরনের সুযোগ নিচ্ছে, লেখালেখির একটা অবস্থান থেকেও। তো সেই কারণে হয়তো যারা তরুণ কবিরা, তারা বিভ্রান্ত হচ্ছেন, তারা হয়তো ওইভাবে উৎসাহিত হচ্ছেন না যে আমাদেরকে উৎসর্গ করতে হবে দেশের মানুষের জন্য, লেখার মধ্য দিয়ে মানুষের কাছাকাছি যেতে হবে, গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের ব্যক্তি আকাঙ্ক্ষাকেও মিলে মিশে রাখতে হবে। সেটা হয়তো হচ্ছে না এখন।
এবং সেটা হচ্ছে না। এই জায়গা থেকে বলা যে তরুণ যারা আসছে তারা কি, ওই যে আমরা যদি বলি তাদের ইশতেহারটা কি বা প্রতিশ্রুতিটা কি? লেখক এবং যারা প্রত্যেকের তো একটা নিজস্ব ইশতেহার আছে তার কাজে। ইশতেহার আছে, কিন্তু এটা হচ্ছে কি, লেখকরা তো একদিক থেকে সামাজিক সাংগঠনিক পর্যায়ে তারা ভূমিকা পালন করতে পারে, অনেকে নাও করতে পারে, কিন্তু লেখকের তো লেখাই হচ্ছে মূল উদ্দেশ্য, এটা আমরা মনে করি। এবং লেখক সবসময় একাও থাকেন, কিন্তু সেই লেখার মধ্য দিয়ে তো একটা ভূমিকা সে পালন করবে, সেই চেতনাটা মানুষের মধ্যে প্রবাহমান করবেন বা তার বোধকে উস্কে দেবেন। সেই বোধটাও যদি জনগণমুখী না হয়, তাহলে সেখানে হয়তো আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা হয়তো তরুণরা পালন করতে পারছে না বলে আমরা মনে করি। কিন্তু আমরা মনে করি যে তরুণদেরকে আরো সচেতন হতে হবে। এই কারণে সচেতন হতে হবে, আমরা যদি তরুণদেরকে বুঝাই যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেটা ব্রিটিশ আমল থেকে 52 সাল থেকে এখানে লেখকরা বিভিন্ন পর্যায়ে ভূমিকা পালন করেছে, এই বিষয়টা যদি তারা সচেতন হয়, তাহলে তারা আগামী দিনে আরো একটু সুসংহত ভূমিকা পালন করতে পারবে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে যে আপনাদের প্রগতি লেখক সংঘ তার কাজ নিয়ে আমরা একটু আলোচনা করতে, তার যে ঐতিহাসিক পটভূমি সেটা নিয়ে আলোচনা শুরু করে। এক সময়ে তারা প্রতিবাদী ছিলেন, সোচ্চার ছিলেন, প্রতিবাদীর চেয়ে যে সোচ্চার ছিলেন, এবং এই যে চলমান সময়কে তারা পর্যবেক্ষণ করেছেন এবং তাদের অবস্থান তারা জানিয়েছেন, উচ্চারণ এসছে তাদের এই বিষয়ে। সেই ক্ষেত্রে তো ধরেন যে প্রগতি লেখক যখন গোষ্ঠীবদ্ধ ছিলেন, তাদের তো এক ধরনের পরম্পরায় এক ধরনের ভূমিকা ছিল, সেটা নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, আমরা যদি একটু পিছনে তাকাই ইতিহাসের দিকে, তাহলে লক্ষ্য করব যে যখন 1933 সালে জার্মান দখল করে নিল ফ্যাসিস্ট সরকার এবং হিটলার সরকার, এবং অন্যান্য দেশ যখন দখল করা শুরু করলো, আমরা তখন লক্ষ্য করলাম যে 1933 সালে ফ্যাসিস্ট সরকার আপনার হচ্ছে জার্মানের সমস্ত পাঠাগারগুলো পুড়িয়ে ফেললো এবং অনেক লেখকদের বইটই পুড়িয়ে ফেললো। তখন আমরা লক্ষ্য করলাম যে সারা বিশ্বের যারা প্রগ্রেসিভ লেখক আছেন, যারা অগ্রসরমান লেখক ছিলেন, তারা ফ্রান্সে 1935 সালে আপনার হচ্ছে একটা আন্তর্জাতিক সম্মেলন করলেন, এবং সেই সম্মেলনের মধ্য দিয়ে তারা ডাক দিলেন যে লেখকদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এই আহ্বানে সারা দিয়ে বিশ্বের সমস্ত যারা বিখ্যাত লেখক ছিলেন তারা সবাই ঐক্যবদ্ধ হলেন, এবং সেই রেশে 1936 সালে ভারতে প্রগতি লেখক সংঘ গঠন করা হলো লখনৌতে, এবং এর ধারাবাহিকতা পরবর্তীতে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে 1940 সালে এখানেও প্রগতি লেখক সংঘ গঠন করা হলো। লেখক রণেশ দাশগুপ্ত, গল্পকার সোমেন চন্দ্র, এদের নেতৃত্বে। এবং সেই ধারাবাহিকতায় আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান যে অবস্থাটা রয়েছে সেটা হচ্ছে মৌলবাদ একটা হচ্ছে প্রধান হুমকি, এবং সাম্রাজ্যবাদও একটা হুমকি। আমরা লক্ষ্য করছি যে এই কয়েক দশকে, 2 দশকে সারা বিশ্বে সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ ভূমিকার কারণে মৌলবাদ তার অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশেও হ্যাঁ মৌলবাদ একটা শক্তি দেখিয়েছে, এবং তারা অনেক লেখককে হত্যা করেছে, ব্লগারকে হত্যা করেছে, এখন হুমকি দিচ্ছে। এই যে একটা সংকট, এই সংকটটা মোকাবেলা করা উচিত। সাম্রাজ্যবাদ নানাভাবে এসছে, মানে নানাভাবে পণ্যের সাম্রাজ্যবাদ হচ্ছে। হ্যাঁ, পণ্যের সাম্রাজ্য এসছে, তারপর হচ্ছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক। আমরা লক্ষ্য করি যদি আরেকটু অন্যভাবে, যে সাম্রাজ্যবাদ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, অনেক দেশকে আপনার হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের ভূমিকা পালন করছে। আজকে যদি আমরা দেখি যে জাতিসংঘ পর্যন্ত সাম্রাজ্যবাদের আওতায় তাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং আমরা যদি কিছুদিন আগের ঘটনা লক্ষ্য করি, তাহলে দেখব যে ইরাকে যে ঘটনাগুলো ঘটলো, আফগানিস্তানে যে ঘটনাগুলো ঘটলো, তারপর লিবিয়াতে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো তো সাম্রাজ্যবাদ সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে হত্যা করে, মানুষের জনমতকে উপেক্ষা করে এসব দেশে আগ্রাসন চালিয়েছে। আগ্রাসন শুধু চালায়নি, তারা অমানবিক ভূমিকা পালন করেছে, মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে সেই সব দেশে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে, হাজার হাজার লোক মারা গিয়েছে, এখনো মারা যাচ্ছে। সেই অভিঘাত কিন্তু আমাদের বাংলাদেশে এসেও লাগছে, সেই হুমকিটা, সেটাকে আজকে প্রতিরোধ করা উচিত। লেখকদের, শুভবোধ সম্পন্ন মানুষদেরকে এবং রাজনৈতিক সচেতন মানুষদেরকে।
এটা করা উচিত। এবং এই যে আপনি বলছিলেন যে 47-এর পর একটু সীমিত হয়ে গিয়েছিল প্রগতি সংঘের যে প্রগতি লেখক সংঘের যে কার্যক্রম। হ্যাঁ, এটা অনেক কারণ দেশ বিভাগের পর তো একটা টালমাটাল অবস্থা ছিল। দেশ বিভাগের পর অনেক সাম্প্রদায়িক হামলা হয়েছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। দেখা যাবে যে ভারত থেকে পাকিস্তানে গিয়েছে, পাকিস্তান থেকে ভারত এসছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, ভারত থেকে বাংলাদেশ এসছে। তখন একটা টালমাটাল অবস্থা এবং মানুষের তখন একটা অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল যে কিভাবে কোন দেশে গিয়ে অবস্থান নিবে এবং কিভাবে সে বাঁচবে। তখন আর এই সাংস্কৃতিক চেতনা তারপর সুসংগঠিত হওয়ার মতো পরিবেশ ছিল না, যার কারণে লেখকদের এই সংগঠনটা স্থিমিত হয়ে গিয়েছিল। এবং এখন আমরা মনে করছি সেই সংগঠনের যে ঐতিহ্য ছিল ফ্যাসিস্ট বিরোধী এবং উদার মানবিকতাবাদ লেখকদের মধ্যে নেওয়া, সেই জিনিসটাকে ধরে নিয়ে আমরা এখন ভাবছি যে এগিয়ে আসা উচিত, আমাদের এখানেও সংগঠন হওয়া উচিত। আমরা সেই ছায়াতলেই থেকেই আমরা প্রগতি লেখক সংঘ নতুন করে পুনর্গঠিত করার জন্য বাংলাদেশে চেষ্টা করছি। এবং আপনার কাছে মনে হয় যে মানে বিশেষ করে তরুণদেরকে এখানে সমবেত করা। হ্যাঁ, সমবেত করা। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে একটা চোরাগুপ্তা সাহিত্য শিল্পের ধারা তৈরি করার চেষ্টা হচ্ছে, যারা মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি নির্ভর দর্শনকে কেন্দ্র করে তরুণদেরকে সংগঠিত করার চেষ্টা করছে অনেক রাজনৈতিক দল অনেকভাবে। তার বিপরীতে আমাদের দাঁড়ানো উচিত যে আমরা মনে করি প্রগতিশীলতার প্রধান দুটি ভিত্তি হচ্ছে যুক্তিবাদ এবং উদার মানবিকতাবোধ। এই দুটো উপাদানের ভিত্তিতে আমরা মনে করি প্রগতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে যারা লেখক আসছেন বা নতুন লিখছেন তাদের মধ্যে যেন প্রগতিশীলতা থাকে, সেই দর্শনটুকু যেন থাকে। এবং দর্শনের মধ্যে থাকবে মূল দুটি বিষয়, সেটা হচ্ছে যুক্তিবাদ আর উদার মানবিকতাবোধ। কিন্তু এর বিপরীতে আমরা দেখছি যে ধর্মীয় সংকীর্ণতার ভিত্তিতে একটি সাংস্কৃতিক আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে দেশে সূক্ষ্মভাবে, যার এই পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে পাঠ্য বইয়ে আজকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হচ্ছে এবং অন্য সম্প্রদায়ের লেখকদেরকে চিহ্নিত করে তাদেরকে পাঠ্যক্রম থেকে বিতাড়িত করা হচ্ছে। আমরা বিরতিতে যাব, ফিরে এসে এই যে পাঠ্যবইয়ের কথা আপনি বললেন সেখানেও একটু থাকতে পারি, এবং পাশাপাশি যে আমাদের সাংস্কৃতিক যে ব্যাপারটা, আমরা এখন দৃশ্য মাধ্যমে আছি। হ্যাঁ, শুধু তো পত্রিকাতে নিয়ে আমরা দৃশ্য মাধ্যমে ছিলাম, পাশাপাশি আমি আবার দৃশ্য মাধ্যমের কাছে আসলাম, পাশাপাশি গল্প যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো এক ধরনের সাংস্কৃতিক লড়াই দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে যদি আপনি কথা। হ্যাঁ, আমরা তো এখন লক্ষ্য করছি যে গণমাধ্যমের বিকল্প অনেক মাধ্যম দাঁড়িয়েছে, যেমন ফেসবুক, টুইটার, তারপর ইন্টারনেট ভিত্তিক পত্রিকা, তারপর নিউজ এজেন্সি। এরা আসলে প্রচলিত যে প্রিন্ট মিডিয়া, পত্রিকা বা টিভি, এগুলো বাইরে একটা অবস্থান নিয়ে, সনাতন ধারা বাইরে। এটাই স্বাভাবিক যে আধুনিক যুগে আধুনিক মাধ্যম আসবে, সেখানে মানুষ সংশ্লিষ্ট হবে, যুক্ত হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে এই যে ফেসবুকে আমরা লক্ষ্য করছি যে এখন ভিন্ন মত জায়গা পাচ্ছে, যেগুলোতে পত্রিকা জায়গা দেয় না, কখনো দিত না অনেক সময়। এবং সেই দিক থেকে আমরা মনে করছি যে স্বাধীন মতামত ব্যক্ত করার প্ল্যাটফর্ম দাঁড় হয়েছে, একটা পাটাতন তৈরি হয়েছে। এবং ফেসবুকটাকেও আমরা লক্ষ্য করছি যে এখানে অনেক লোকের প্রতিক্রিয়া, ইন্টারেকশন হচ্ছে এবং অনেক রকম ভিন্ন মত আসছে, যেটা একটা সমাজের বিকাশের জন্য ভালো দিক। এবং কিন্তু সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখা উচিত যে ফেসবুক কেন্দ্র করে কিন্তু এখন অনলাইনে অনেক পত্রিকা বের হচ্ছে, ফেসবুককে কেন্দ্র করে অনেক সাহিত্য পত্রিকা বা সাহিত্য মাধ্যম তৈরি হচ্ছে, যেগুলো ওখানে চলে যাচ্ছে, প্রিন্ট মিডিয়া থেকে ওখানে চলে যাচ্ছে এবং এটা আরো বেশি বিকাশশীল হচ্ছে এবং পাঠপ্রিয়তা পাচ্ছে। যেমন আমি যদি মনে করি যে দু একটি মানে অনলাইন ম্যাগাজিন, যেগুলো পাঠক শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যারা বাঙালি তারা বাংলা ভাষায় সবাই, কিন্তু একটা লিটল ম্যাক হয়তো বের করলে আমি দেখবো যে 400 বের করি, 500 বের করি। এটার অনেক সীমাবদ্ধতা আছে, এটা বিপণনের একটা অনেক সমস্যা আছে, আমি সব জায়গায় হয়তো পৌঁছাতে পারবো না এবং এটা মানে বের করতে অনেক সময় লাগে। যেমন আমি ঢাকায় যদি আমি দিনাজপুরে বের করি, কিন্তু সেটা সারা বাংলাদেশে বিপণন করা আমার দ্বারা সম্ভব না।
এবং যারা বের করে তাদের সীমাবদ্ধতার কারণেও সম্ভব নয়। কিন্তু যদি আমরা ইন্টারনেট ভিত্তিক কোনো একটা ম্যাগাজিন তৈরি করি বা ম্যাগাজিন বের করি, তাহলে এটার পাঠক কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এবং শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশে যারা বাঙালি লেখক আছেন, বাংলা ভাষাভাষী, তারা এখানে যোগ দিতে পারছে এবং তাদের লেখাও ছাপা হচ্ছে। এইভাবে একটা কিন্তু নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুবই পজিটিভ বলে আমি মনে করি। এবং এই জিনিসটা সেখানেও তো এক ধরনের ওই যে মানে সাইবার যুদ্ধ আমরা দেখি, সাংস্কৃতিক সাইবার যুদ্ধ, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু একটা চোরাগুপ্তা ওখানে উপস্থিত, হ্যাঁ উপস্থিত আছে। অনেকে আমরা লক্ষ্য করছি, অনেক ওয়েবসাইট বা অনেক ধরনের মানে ফেসবুক কেন্দ্রিক অনেক গ্রুপ আছে যারা হয়তো মধ্যযুগীয় চিন্তা টেনে আনার চেষ্টা করছে। কিন্তু তার বিপরীতে আমরা লক্ষ্য করব যে উদার মানবিক চিন্তা চেতনার লোকজনই বেশি, এবং ওরা আসলে কিছুদিন আগে খুবই মানে সুসংগত ছিল এবং অনেক ধরনের প্রভাব ফেলছে, কিন্তু সেটা আস্তে আস্তে কমে আসছে। এবং আধুনিক যুগে যারা বেড়ে উঠছে তরুণরা, তারা উদার দৃষ্টিভঙ্গি নির্ভর মানুষের বলে আমি মনে করি, এবং তাদেরকেই এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং আমরা ভয়ের কোনো কারণ নেই যে আজকে যে ছেলেপেলেরা লেখাপড়া শিখছে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এদের বেশিরভাগই উদার মানবিক চেতনা সম্পন্ন মানুষ হিসাবে বেড়ে উঠছে। এবং তারা কিন্তু আধুনিক মানুষ, এবং তারা ইন্টারনেট, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো আয়ত্তে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আজকে যে ছোট ছেলেটা 5 বছর বয়সী, সেও কিন্তু ইন্টারনেটে অনেকটা আগ্রহী হয়ে উঠছে এবং অনেকটা সে অংশ নিচ্ছে। এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। দৃশ্য মাধ্যম মানে যেমন টিভির কথা বলবেন হয়তো, দৃশ্য মাধ্যমের ব্যাপারটা হচ্ছে কি, দৃশ্য মাধ্যমও কিন্তু এখন মানে ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা ফেসবুকে দেখবেন যে এখন একটা নতুন দিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অনেক লেখক কবি একটা নির্দিষ্ট সময় দিচ্ছে যে আমি রাত 10টার সময় আমি কবিতা পড়বো, এবং ইন্টারেকশন হচ্ছে। এবং কবিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট কবি কবিতা পড়ছেন, সেই সময় অনেক পাঠক ভিড় করছে এবং সেটা শুনছে এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এবং ওখানে লক্ষ্য করা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে 2000, 3000 পাঠক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা একটা ভালো দিক। এবং কদিন পরে লক্ষ্য করা যাবে যে অনেক অনুষ্ঠান হয়তো হবে পাবলিক লাইব্রেরিতে, সেটা লাইভ হবে, হয়তো আপনার হচ্ছে ফেসবুকে লাইভ হবে, এবং সেটা অনেকে দেখবে। এবং যার ফলে কিন্তু এটার শ্রোতা থাকছে না। এবং আমরাও লক্ষ্য করছি যে এখন আর আমরা টিভির অনেক সময় নিউজ দেখি না, আমরা ফেসবুকে দেখি, এবং তাৎক্ষণিকভাবে নিউজটা পাওয়া যাচ্ছে, কিন্তু টিভির আগেও পাওয়া যাচ্ছে। এবং এটা একটা ভালো দিক আর কি। এবং সেই কারণে তো এটা কোন পর্যায়ে দাঁড়ায়, সেখানে যে সংস্কৃতিটা যোগ হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে দেশি বিদেশি নানা রকম সংস্কৃতি এখানে এসে ভিড় করছে। না, এটা তো হবে এই কারণে যে এখন তো আর সেই 20 বছর বা 30 বছর আগের যুগ না। এখন তো মানুষ চলাচল করছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, সাংস্কৃতিক লেনদেন হচ্ছে, সামাজিক অবস্থায় এক সমাজের লোক আর এক সমাজে যাচ্ছে, একটা ইন্টারেকশন হবে। এটাকে আমরা তো বাধা দিতে পারবো না। এবং এই ইন্টারেকশন তৈরি করা, এর মধ্য দিয়ে যুক্তিবাদী মানুষ তৈরি করা, আধুনিক দৃষ্টিসম্পন্ন মানুষ তৈরি করা আমাদের উচিত। গঠনটা করতে হবে। এটা হচ্ছেও অনেক ক্ষেত্রে। আমি বিরতিতে যাবো, ফিরে এসে যে আপনি পাঠ্যপুস্তকে ছিলেন, ওইখানে কি শিক্ষার জায়গায় ফিরতে চাই, স্কুল কলেজের সাংস্কৃতিক যাবটে যে আপনারা এই যে যেটা বললেন যে প্রগতি লেখক সংঘ, সেটারও তো একটা হতো, বা সেই জায়গাটা এখন কিরকম আছে আপনি তো ঘুরে দেখেন। আমরা লক্ষ্য করছি যে আসলে তো এটা একটা প্রধান সমস্যা হচ্ছে যে এখন ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়ার ক্ষেত্রে সময় পায় না। আমাদের সময় যেমন আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের কাছে দৌড়াতে হয়নি, মানে গৃহ শিক্ষক বা কোচিং শিক্ষকের কাছে দৌড়াতে হয়নি, এবং আমরা একটা প্রচুর সময় পেতাম, খেলতে পারতাম, মাঠে যেতে পারতাম, দেওয়াল পত্রিকা বের করতে পারতাম, হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু আজকে শিশু কিশোরদেরকে আমরা দোষ দিতে পারি না। শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে তারা সময় পাচ্ছে না, যে 1 ঘন্টা ফুরসুত পাচ্ছে না, যে অন্যভাবে চিন্তা করবে, কল্পনা করবে, সামাজিক ইন্টারেকশনের সঙ্গে যুক্ত হবে, খেলাধুলায় যুক্ত হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে, এই সময়টা পাচ্ছে না। এই কারণে আমরা শিশু কিশোরদেরকে আমরা দোষ দিতে পারি না। আমরা রাষ্ট্রকে আমরা দোষ দিতে পারি, সরকারকে দোষ দিতে পারি, এবং শিক্ষা ব্যবস্থাকে আমরা দোষ দিতে পারি। এবং সেই ক্ষেত্রটিকে যদি সুবিন্যস্ত করতে হয়, যদি শিশু কিশোরদের সৃজনশীল বিকাশের জন্য
এই শিক্ষা ব্যবস্থা যদি ভূমিকা রাখতে হয় তাহলে সরকারকে প্রধানত এগিয়ে আসতেই হবে এবং যারা শিক্ষা বিষয়ক নীতি নির্ধারণ করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা একটা মোটা দাগে বলতে পারি যে এখনকার শিক্ষাটা হয়ে গেছে কোচিং নির্ভর এবং সবাই এখন সেই জিপিএ 5 পাওয়ার জন্য ছুটছি এবং শুধু ছুটছি না, শিশুরা তো ছুটছে, অভিভাবকরাও ছুটছে। এই অবস্থা থেকে যদি শিক্ষা ব্যবস্থায় শিশু কিশোরদেরকে বের করে না নিয়ে আসতে পারি তার কালচারে শিশু কিশোরদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তাদেরকে সাংস্কৃতিক মনস্ক করেও গড়ে তোলা সম্ভব না। এই ব্যাপারটা আমাদেরকে যদি দেখতে হয় তাহলে জোরালো উদ্যোগ নিতে হবে, সরকারি পর্যায়ে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। আমরা যদি এমনি এমনি বলি এবং একটা পরিকল্পনা থাকা উচিত, কিন্তু ইদানিং লক্ষ্য করছি যে সরকার একটা ভূমিকা রাখছে, হয়তো দেখা যাচ্ছে যে স্কুল কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য কিছু বাধ্যবাধকতা তৈরি করছে, কিছু বরাদ্দ, হ্যাঁ সার্কুলারও দিচ্ছে এবং আমিও শুনেছি যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিছু বরাদ্দ দেওয়া হচ্ছে স্কুলগুলোতে, যেমন বিজয় দিবসে কিছু অনুষ্ঠান করা, স্বাধীনতা দিবসে কিছু অনুষ্ঠান করা এবং একটা বন্ধ রাখা যাবে না, এটা একটা ভালো দিক যে আমরা আগে লক্ষ্য করতাম যে স্বাধীনতা দিবসে 21শে ফেব্রুয়ারি স্কুল বন্ধ থাকবে, কিন্তু এখন বাধ্য করা হচ্ছে যে সেদিন খোলা থাকবে, সেদিন অনুষ্ঠান করতে হবে। এটা একটা ভালো পজিটিভ দিক। এগুলো তো এখন হয়তো চিন্তা ভাবনায় আসছে, এগুলোকে আরো জোরালো করা উচিত। এগুলো যদি আমরা করতে পারি তাহলে। এবং একটা বিষয় প্রায় সময় প্রায় শেষের দিকে, সেই জন্য আপনার কাছে একটু জানতে চাওয়া যে এই যে আমরা আমাদের শিক্ষা পদ্ধতির যে মিশ্রণ, মাধ্যমের মিশ্রণ, ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম, বাংলা মাধ্যমে একরকম হচ্ছে, ইংরেজি মাধ্যমে আরেক রকমের পড়াশোনা হচ্ছে, আরেক ধরনের সংস্কৃতি সেখানে আছে। না, এটা তো অনেক বিশেষজ্ঞ ইতিমধ্যে বলেছে এবং এটা খুব মোটা দাগেই বলা যায় যে আমাদের তিনটি মাধ্যম, মাদ্রাসা একটা মাধ্যম, ইংরেজি একটা মাধ্যম, বাংলা মাধ্যম, এটাকে এক মাধ্যমে নিয়ে আসা উচিত এবং এটা একটা গোড়া, একটা গলদ। এবং কোথাও পৃথিবীর কোথাও বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা আছে, যদি আমরা ফরাসিতে দেখি, আমরা ইংল্যান্ডে দেখি, তাহলে ওখানে একমুখী শিক্ষা কিন্তু। এবং প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা আমরা লক্ষ্য করবো তার মাতৃভাষা কিন্তু শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং শিশু কিশোরদেরকে এক ভাষায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইংরেজিতে শিক্ষা দেওয়া হচ্ছে, আরবিতে শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু তাদের মস্তিষ্কের নিউরনে যে অবস্থান থাকে সাইকোলজিক্যালি, সেটার উপরে প্রেসার পড়ছে এবং এটা কোনো শিক্ষা বিশেষজ্ঞ সাজেস্ট করে না যে তোমরা 3টি ভাষায় বা 4টি ভাষায় শিক্ষা দাও প্রাথমিক পর্যায়ে। প্রত্যেকটা উন্নত দেশে কিন্তু এক ভাষামুখী শিক্ষা ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের এখানে অনুপস্থিত এবং সেটাকে আমাদের একটু ভাবা দরকার, বিশেষ করে শিশু কিশোরদেরকে ক্ষেত্রে, এবং তাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একমুখী শিক্ষা হওয়া উচিত। এই শিশু যে বেড়ে উঠবে তাকেও জানতে, বাংলাদেশের ইতিহাসটা জানতে হবে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসও তো জানতে তো হবেই, তার সংস্কৃতি জানতে হবে, তার মানুষকে জানতে হবে, তার ভূখণ্ডকে জানতে হবে। এই বিষয়টাকে তো দূরবর্তী করা উচিত না এবং এটা যদি আমরা করি তাহলে আমরা দেখব যে আমাদের যে মাতৃভূমি আমরা যুদ্ধ করে 71 সালে স্বাধীন করলাম, তার যে মৌল ভিত্তি, যে মৌল দর্শন, যে মূল্যবোধ, সেখান থেকে আমরা ক্রমাগত তো দূরবর্তী অবস্থানে যাচ্ছি, এটা আরো আমরা দূরে চলে যাব। এটা ঠিক হবে না। আমরা যদি মনে করি মুক্তিযুদ্ধ আমাদের একটা মূল ভিত্তি এবং এই ভিত্তিতে আমরা শিশু কিশোরদেরকে গড়ে তুলবো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। কিন্তু ইংরেজি মাধ্যমের বিকাশ তো বরং প্রচার বাড়ছে, সম্প্রসারিত হচ্ছে, কারণ আমরা দেখলাম যেখানে বাংলা মাধ্যমের স্কুল ছিল সেখানে একটা ইংরেজি মাধ্যম খোলা হচ্ছে। হ্যাঁ, এটা ইংরেজি মাধ্যমের স্কুল তো আলাদা, বাংলা মাধ্যমের যে স্কুলগুলো সেখানে একটা ইংরেজি মাধ্যমের শাখা খোলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বলা যায় যে উদাসীনতা, সরকারি উদাসীনতা শিক্ষা ক্ষেত্রে। এবং কোন দেশে পৃথিবীতে লক্ষ্য করা যায় না যে শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হযবরল অবস্থা, যে এক একজন ইচ্ছা করলো একটা মাধ্যম তৈরি করলো বা একটা ইনস্টিটিউট তৈরি করলো, সেখানে এক ধরনের শিক্ষা দিল, কোনো সামঞ্জস্য নেই, কোনো সাদৃশ্য নেই। এটা কিন্তু কোনো দেশে নেই, কিন্তু এটা আমাদের দেশে আছে যে একজন ইচ্ছা করলো একটা কিন্ডারগার্টেন করলো, সেখানে একটা পাঠ্যসূচি নিজের ইচ্ছায় তৈরি করলো, দিয়ে দিল। এটা অবশ্যই ঠিক না। এখানে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ ভার নেওয়া উচিত, খুব জোরালো ভাবে, কঠিন ভাবে এবং খুবই সুপরিকল্পিতভাবে, ভবিষ্যৎমুখী চিন্তা থেকে। তাহলে প্রগতির পথে আগানো যাবে। হ্যাঁ, প্রগতি অবশ্যই, এটা প্রগতি মানে আমাদের ভবিষ্যৎমুখী যেতে হবে, আধুনিক হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে, মানবিক হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।